আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, পরন্ত বিকালে সবাইকে শুভেচ্ছা। রাজশাহী কলেজ অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো, বাসায় আছো, নিরাপদে আছো। আজকে আমি উপস্থিত হয়েছি তোমাদের যুক্তিবিদ্যার দ্বিতীয় পত্রের প্রকল্পের চতুর্থ অধ্যায় প্রকল্প সম্পর্কে আলোচনা করতে। আজকের ক্লাস পরিচালনায় আছি আমি মোহাম্মদ জাকির হুসাইন, প্রভাষক, দর্শন বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। সাউন্ড আসে? প্রথম স্লাইডটা দেন। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো, নিরাপদে আছো। আজকে তোমাদের যে বিষয়টা পড়াও সেটা প্রকল্প। প্রকল্পটা হচ্ছে যুক্তিবিদ্যার দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়। আর প্রকল্প পড়ানোর পর বা এই অধ্যায়ের শেষে তোমরা যে বিষয়গুলো জানতে পারবে, প্রকল্পের সংজ্ঞা দিতে পারবে। প্রকল্প কী তার সংজ্ঞা দিতে পারবে, প্রকল্প সম্পর্কে তোমাদের একটা ধারণা হবে, প্রকল্পের স্তরসমূহ সম্পর্কে আইডিয়া পাবে, বৈধ প্রকল্পের কী কী শর্ত আছে সে বিষয়ে আইডিয়া পাবে, প্রকল্প প্রমাণের উপায়সমূহ কী সে বিষয়ে ধারণা পাবে, আরোহ অনুমান প্রক্রিয়ায় প্রকল্পের গুরুত্ব কী সে গুরুত্ব সম্পর্কে তোমরা ব্যাখ্যা করতে পারবে, প্রকল্প সংশ্লিষ্ট যে সমস্ত ধারণা আছে সেগুলো সম্পর্কে তোমরা জানতে পারবে। প্রথমে আসি প্রকল্প। প্রকল্পের ইংরেজি শব্দ হচ্ছে হাইপোথিসিস। আমরা জানি হাইপোথিসিসটা কি। এক কথায় যদি আমি বলি, কোনো ঘটনা সত্য বা কার্যকারণ উদ্ঘাটনের জন্য পূর্ব থেকে আমরা যে আন্দাজ বা অনুমান করে থাকি, ওই বিষয়ে যে আন্দাজ বা অনুমান করে থাকি, এক কথায় তাকে বলা হয় প্রকল্প। বৈজ্ঞানিক আরোহের প্রধান উদ্দেশ্য হচ্ছে ঘটনা সম্পর্কে কোনো কিছুর সত্য কার্যকারণ উদ্ঘাটন করার সময় তার সত্য প্রতিষ্ঠাতা করা। এই কার্যকারণ সম্পর্ক প্রতিষ্ঠিত করার জন্য প্রাথমিকভাবে যে বিষয়টা আন্দাজ বা অনুমান করা হয় তাই হচ্ছে প্রকল্প। এই প্রকল্প সম্পর্কে কয়েকজন যুক্তিবিদ তাদের মতবাদ ব্যক্ত করেছেন। প্রথমে আসি আমি যুক্তিবিদ মিলকে বলেছেন, কোনো পর্যাপ্ত প্রমাণ ছাড়া যখন আমরা কোনো ঘটনা বা বিষয় সম্পর্কে একটি সম্ভাবনা বা আনুমানিক ধারণা গ্রহণ করি এবং যদি ওই সম্ভাবনা থেকে বাস্তব সত্যের দ্বারা সমর্থিত কোনো সিদ্ধান্তে উপলব্ধি হই বা আমরা উপনীত হই, তখন সেটাকে বলা হয় প্রকল্প। এটা যুক্তিবিদ মিলের মতে। এরপর দেখি যুক্তিবিদ কফি কি বলেছেন। প্রকল্প হলো ব্যাখ্যাদানের প্রচেষ্টা। কোনো কিছুকে ব্যাখ্যাদানের প্রচেষ্টাকে যুক্তিবিদ কফি কি বলেছেন? প্রকল্প বলেছেন। সেটা কি? কোনো ঘটনাকে বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা দেওয়ার জন্য আমাদের যে প্রাথমিক যে আন্দাজ বা অনুমান, তাকেই বলা হচ্ছে প্রকল্প। আমি এখানে পরের সংজ্ঞাটা যাওয়ার আগে একটা বাস্তব উদাহরণ দেই। কিছুদিন আগে তোমরা জানো দিনাজপুরের ঘোড়াঘাট এলাকায় সম্মানিত ইউনো স্যার ওয়াহিদা খানমের উপর বর্বরচিত হামলা হয়েছে। সেইখানে এই যে হামলা কারা করেছে, কে করেছে, এই সত্য উদ্ঘাটনের জন্য পুলিশ বা তদন্ত কর্মকর্তা যারা আছেন তারা কি করতেছেন? তারা প্রথম অবস্থায় কিছু প্রকল্প গ্রহণ করেছে, কিছু হাইপোথিসিস ধরে নিয়েছে যে এরা কিছু ব্যক্তিকে তারা শনাক্ত করেছে, যে ধরে নিয়েছে কিসের ভিত্তিতে? ওইখানে যে সিসি ক্যামেরা ছিল অথবা ওই ঘটনা ঘটানোর সময় যে যে বিষয়গুলো তারা যা দ্বারা তাকে আক্রমণ করা হয়েছে বা তাদের যে অস্ত্র দ্বারা ইউনূস সাহেবকে আক্রমণ করা হয়েছে, ওই বিষয়গুলো তারা প্রথমেই হাইপোথিসিস করেছে যে এটা
এই অস্ত্র কার হাত দিয়ে ব্যবহৃত হয়েছে, কে ব্যবহৃত হয়েছে, বা এই যে সিসি ক্যামেরা আছে সেই সিসি ক্যামেরাকে তারা হাইপোথিসিস ধরেছে যে এটা কে হতে পারে। এই যে যে সত্য উদ্ঘাটন করার আগে যে কিছু বিষয়কে তারা অনুমান করে নিল, এটা হচ্ছে হাইপোথিসিস বা প্রকল্প। এখন এটা সত্য হতে পারে, মিথ্যাও হতে পারে, কিন্তু এই হাইপোথিসিস ধরেই সত্য উদ্ঘাটনের চেষ্টা করা হয়। যুক্তিবিদ কোহেন ও নেগেল বলেন, কোনো অনুসন্ধানের পথে আমরা এক পা এগোতে পারি না যতক্ষণ পর্যন্ত উদ্ভূত সমস্যার জন্য প্রস্তাবিত কোনো বিষয় বস্তুর মধ্য থেকে এবং পূর্বজ্ঞান দ্বারা আমাদের কাছে প্রস্তাবিত হয়ে থাকে। তার মানে উনি এটাই বোঝাতে যাচ্ছে যে আমরা যে কোনো বিষয় সম্পর্কে জানার আগে সেটা সম্পর্কে আমাদের পূর্বজ্ঞান থাকতে হবে। তার মানে প্রথমে অনুমান করে নিতে হবে, প্রকল্প ধরে নিতে হবে যে কোনো সত্য উদ্ঘাটনের জন্য। আচ্ছা, সুতরাং বলা যায় কোনো বিষয়ের যথার্থ ব্যাখ্যাদানের উদ্দেশ্যে অপর্যাপ্ত তথ্যের ভিত্তিতে প্রণীত যে আনুমানিক ধারণা তাই হচ্ছে প্রকল্প। যেমন আরেকটা উদাহরণ আছে স্লাইডে, দেখো, আগামীকাল বৃষ্টি হতে পারে, এটা একটা প্রকল্প। সেটা বৃষ্টি হতেও পারে, নাও হতে পারে। যদি আগামীকাল বৃষ্টি হয় তবে সেই প্রকল্পটা সত্য হলো, আর আগামীকাল যদি বৃষ্টি না হয় তাহলে সেই প্রকল্পটা হবে মিথ্যা। এভাবে প্রকল্পের শর্ত দুটি হয় সত্য হবে না মিথ্যা হবে। প্রকল্পের প্রাসঙ্গিকতা। ফ্রান্সিস বেকন প্রকৃতি সম্পর্কে আগে থেকেই আন্দাজ করাকে নিন্দা করেছেন। যে প্রকল্পের প্রকৃতি কী রকম হবে সেটা আগে থেকে আন্দাজ করা, সেটাকে নিন্দা করেছেন। বিজ্ঞানী নিউটন যেটা বলেছেন, উপযুক্ত প্রমাণ ছাড়া আমি প্রকল্প প্রণয়ন করি না। তার মানে নিউটন বলতে চাচ্ছেন যে আগে উপযুক্ত প্রমাণ দেই আমি কোনো কিছুকে প্রমাণ করি। যুক্তিবিদ মিল আরোহণ অনুমানে কোনো কিছু প্রমাণ করতে প্রকল্পের প্রয়োজন আছে, এ কথাই বলার চেষ্টা করেছেন। আমরা সংজ্ঞাও দেখেছি তাই। যুক্তিবিদ হওয়েল ও আরোহণ অনুমানের প্রকল্পের গুরুত্ব খুব বেশি, একথা হওয়েল বলেছেন। প্রকল্পের প্রাসঙ্গিকতাকে আমরা যদি ব্যাখ্যা করি বা এটাকে যদি আমরা সামারি করি তাহলে কিছু বিষয় আমরা দেখতে পাবো। যেমন প্রকল্পের ব্যবহার অপরিহার্য, প্রকল্পের ভূমিকা খুবই কার্যকরী, প্রকল্প অনুসন্ধান পথকে সহজ করে, পরীক্ষণ ও নিরীক্ষণ কার্যকে সাহায্য করে, সার্বিকীকরণ করতে সহায়তা করে প্রকল্প, ব্যাখ্যা প্রদানের ক্ষেত্রে এটি কার্যকরী। প্রকল্পের প্রকারভেদ। ব্রিটিশ যুক্তিবিদ কার্বেট রিড এর মতে প্রকল্প হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে নিয়ম সংক্রান্ত প্রকল্প, দ্বিতীয়টা হচ্ছে কর্তা সংক্রান্ত প্রকল্প, আর তৃতীয়টা হচ্ছে বস্তু বিন্যাস সংক্রান্ত প্রকল্প। যেমন প্রথম নিয়ম সংক্রান্ত প্রকল্পে উদাহরণ হিসেবে আছে মধ্যাকর্ষণ শক্তি। এটা আমি সংক্ষেপে লিখেছি। মধ্যাকর্ষণ শক্তি কি? যেমন যখন কোনো একটা বস্তু উপরের দিকে ঢিলে মারা হয় তখন সেটা নিচের দিকে পড়ে। এই যে নিচের দিকে পড়লো, এটার কোন নিয়মে পড়লো? এটার যে নিয়মে পড়েছে সেটা হচ্ছে মধ্যাকর্ষণ শক্তির নিয়মে পড়েছে। এটা প্রকল্পের একটা প্রকারভেদ। এরপর হচ্ছে কর্তা সংক্রান্ত প্রকল্প। কর্তা সংক্রান্ত প্রকল্প কি? যেমন নেপচুন গ্রহ। নেপচুন গ্রহটা তার কক্ষপথ থেকে কিছু অংশে কক্ষপথ সরে গিয়েছে। এটা কেন হয়েছে? এটা হয়েছে অন্যান্য গ্রহের আকর্ষণ কারণে। এটা হচ্ছে কর্তা সংক্রান্ত প্রকল্পের উদাহরণ। আবার বস্তু বিন্যাস সংক্রান্ত প্রকল্প, যেমন রাত্রিতে বাড়িতে চুরি হয়েছে। এই যে বাড়িতে যে চুরি হয়েছে, এই চুরি হওয়ার কেন হয়েছে, বাসায় কি কি ছিল, কি কি নিয়েছে চোরে, বা কোন ঘটনার পরিপ্রেক্ষিতে চুরি হয়েছে, এই যে চুরির সাথে যে অন্যান্য বস্তুগুলো রিলেটেড আছে সেগুলো হচ্ছে বস্তু সংক্রান্ত প্রকল্প। প্রকল্পের কিছু বৈশিষ্ট্য দেখা যায়। যেমন প্রথম প্রকল্প হলো প্রাথমিক ধারণা বা অনুমান। প্রকল্পের বৈশিষ্ট্য হচ্ছে প্রকল্প প্রাথমিক ধারণা বা অনুমান। কোনো কিছুকে সত্য উদ্ঘাটনের জন্য বা কোনো কার্যের পিছনে যে কারণ আছে এটা বের করার জন্য প্রথমেই সেটাকে কী করতে হবে? ওই ঘটনারকে আগে প্রাথমিক ধারণা বা অনুমান করতে হবে।
দ্বিতীয় নম্বরে আছে প্রকল্প প্রণয়ন করা হয় ঘটনার ব্যাখ্যার জন্য। তৃতীয় নম্বর আছে কোনো বিষয় ব্যাখ্যার জন্য একাধিক প্রকল্প গৃহীত হতে পারে। চতুর্থ নম্বর আছে গৃহীত প্রকল্প সত্য বা মিথ্যা হতে পারে। এগুলো হচ্ছে প্রকল্পের বৈশিষ্ট্য। কোনো প্রকল্পের সত্যতা বাস্তবতার উপর নির্ভর করে, সেগুলো বাস্তবে থাকতে হবে, অলিক না। সেটা প্রকল্প হতে হলে যে ঘটনার প্রকল্প হবে সেটা অবশ্যই বাস্তবতার উপর নির্ভর করতে হবে। যে ঘটনার জন্য প্রকল্প গঠন করা হবে সে সম্পর্কে আমাদের পূর্ব জ্ঞান থাকতে হবে, আগে থেকে জ্ঞান থাকতে হবে। আচ্ছা, বৈধ প্রকল্পের কিছু শর্ত আছে, যে প্রকল্প বৈধ হওয়ার জন্য কিছু শর্ত আছে। সেই শর্তগুলো হচ্ছে প্রকল্প একটি প্রাথমিক আনুমানিক ধারণা, কিন্তু যে কোনো আনুমানিক ধারণাই যথাযথ প্রকল্প হতে পারে না। আমি কোনো কিছু ধারণা করলাম, সেটা কি প্রকল্প? না। এই জন্য প্রকল্পকে যথার্থ হওয়ার জন্য কিছু নিয়ম পালন করতে হয়, কিছু শর্ত পালন করতে হয়। সেই শর্তগুলো হচ্ছে এগুলো, যেমন 1 নম্বর আছে প্রকল্পকে সুনির্দিষ্ট হতে হবে, স্পষ্ট হতে হবে। প্রকল্পকে অবশ্যই সুনির্দিষ্ট হতে হবে, স্পষ্ট হতে হবে। কোনো অস্পষ্ট প্রকল্প সংশ্লিষ্ট ঘটনার কোনরূপ ব্যাখ্যা দান করতে পারে না। কোনো বিষয় সম্পর্কে যদি আমাদের অস্পষ্ট ধারণা থাকে, সে বিষয়টা আমাদেরকে সুস্পষ্ট জ্ঞান দিতে পারে না, বা সেই সম্পর্কে আমরা সত্য উদ্ঘাটন করতে পারি না। যদি বলা হয় যে আজ সারাদিন বৃষ্টি হওয়ার কারণে বন্যা হয়েছে, তবে সেটা কি সুনির্দিষ্ট প্রকল্প? কখনোই হতে পারে না। কারণ একদিন বৃষ্টি হওয়ার কারণে কখনোই বন্যা হতে পারে না। বন্যা হওয়ার জন্য অন্যান্য ক্রাইটেরিয়া আছে, অন্যান্য বিষয় আছে। হ্যাঁ, সেই একদিনে বৃষ্টি হলে যে সেটা বন্যা হয়ে যাবে, এই বন্যা হওয়ার পিছনে যে প্রকল্প, আমরা যে একদিনে বৃষ্টি হয়েছে, এটা সুনির্দিষ্ট প্রকল্প না। তো সুনির্দিষ্ট প্রকল্প হওয়ার জন্য আমাদেরকে সুনির্দিষ্ট ব্যাখ্যা থাকতে হবে। দ্বিতীয় নাম্বারটা কি? দ্বিতীয় নাম্বার হচ্ছে প্রকল্প অযৌক্তিক বা আজগুবি হলে চলবে না। যেমন বৈধ প্রকল্প কখনো অযৌক্তিক বা আজগুবি হতে পারে না। একটি আজগুবি ধারণার মাধ্যমে কোনো ঘটনাকে যথার্থভাবে ব্যাখ্যা দেওয়া যায় না। কাজেই এরূপ প্রকল্প সবসময় বর্জনীয়। যেমন উদাহরণস্বরূপ আছে, ভূমিকম্পের কারণ হিসেবে যদি বলা হয় মাটির নিচে এক দ্বৈত দেবতা আছে এবং সেটির কারণে ভূমিকম্প হয়েছে, তবে সেটা হবে অযৌক্তিক। কারণ ভূমিকম্প কখনো দ্বৈত বা দেবতা ঘটায় না, সেটা মাটির গঠনগত কারণে হয়ে থাকে। তো এ ধরনের যদি কোনো প্রকল্প গঠন করা হয় যে ভূমিকম্পটা হয়েছে নিচে, এই কারণেই সেটা কোনো দ্বৈত বা দানব ধাক্কা দিয়েছে বা উঁচু করেছে, এই কারণে মাটিগুলো ফেটে গিয়েছে, সরে গিয়েছে, যার অনেক শক্তি, এই কারণেই ভূমিকম্প হয়েছে, এটা কোনো যথার্থ ব্যাখ্যা হতে পারে না, বা এটা আসলে একটা আজগুবি, এটা অযৌক্তিক। ভূমিকম্প হওয়ার পিছনে জাস্ট ভূমির গঠন, সেটাই সবচেয়ে বড় কার্যকরী। 3 নম্বর আছে যে প্রকল্প স্ববিরোধী বা আত্মবিরোধী হতে পারে না। 3 নম্বর পয়েন্টটা হচ্ছে প্রকল্প কখনো স্ববিরোধী বা আত্মবিরোধী হবে না। কোনো প্রকল্পকে সুসংগত হতে হলে আত্মবিরোধী মুক্ত হতে হবে, অর্থাৎ প্রকল্প সামঞ্জস্যহীন হতে পারে না। যেমন কোনো লোক যদি মনে করে যে সে আমাশয় থেকে আরোগ্য লাভ করেছে কারণ সে প্রচুর পরিমাণে দুধ পান করেছে, মানে প্রচুর পরিমাণ দুধ পান করার কারণে সে আমাশয় থেকে মুক্তি পেয়েছে, এটা যদি কোনো লোক মনে করে, তাহলে সেটা হবে স্ববিরোধী। কেন? এই প্রচুর পরিমাণ দুধ পান করা অথবা দুধ পান করার সাথে আমাশয়ের বিষয়টা হচ্ছে সম্পূর্ণ স্ববিরোধী। দুধ পান করলে বরং আমাশয়ের ইয়েটা বেড়ে যায়, পরিমাণটা বেড়ে যায়। সুতরাং এটা হবে কি? স্ববিরোধী। অথবা শরীরে চুলকানি হয়, প্রচুর টক খেয়ে চুলকানি ভালো হয়ে গেছে, এটাও স্ববিরোধী বা আইনগত অপরাধ। এটা আসলে এগুলো বলা। প্রকল্পকে প্রাসঙ্গিক হতে হবে। কোনো বিষয় যদি প্রকল্প আমরা গ্রহণ করি, সেই বিষয়টা কোনো বিষয়ের সাথে প্রাসঙ্গিক হতে হবে, অপ্রাসঙ্গিক হলে হবে না। যেমন মাটির নিচে, তোমরা প্রত্যেকটা উদাহরণ ফলো করলে তোমরা বুঝতে পারবে। যেমন মাটির নিচে পাইপ ফেটে যাওয়ার কারণ হিসেবে যদি
আমরা বলি যে নিচে কোনো হয়তো অশরীরী শক্তি আছে বা এটাই কোনো শক্তিতে ধাক্কা দিয়েছে দুই পাশ থেকে, তবে সেটা হবে একটা অপ্রাসঙ্গিক, কারণ এ ধরনের কোনো অশরীরী নিচে নাই এবং এটা অবাস্তব, অপ্রাসঙ্গিক, এ ধরনের কোনো ঘটনা ঘটেও না। পাইপটা তাহলে কেন ফাটে? পাইপটা ফাটে হচ্ছে পানির যে পাইপের মধ্যে যে পানি আছে সে পানির তাপমাত্রাটা কমে যায়, কমে গিয়ে সেটা বরফে পরিণত হয়, আর বরফে পরিণত হলে সে পানির আয়তনটা বৃদ্ধি পায় এবং তখনই এটা পাইপটা ফেটে যায়। এইটা এই যে প্রকল্প বা এই যে যুক্তি, এটা হচ্ছে প্রাসঙ্গিক। আর ওই যে অশরীরী শক্তি যেটা মনে করো যে ওটা ধাক্কা দিয়ে করে চাপ দিয়ে ফাটিয়ে দিয়েছে, ওটা হচ্ছে অপ্রাসঙ্গিক। আশা করি বুঝতে পেরেছ। 5 নম্বর পয়েন্টটা হচ্ছে প্রকল্পকে অবশ্যই প্রতিষ্ঠিত সত্যের বা নিয়মের সাথে সঙ্গতিপূর্ণ হতে হবে। কোনো প্রকল্পের সঙ্গত বা বৈধ হতে হলে যে সব সত্য বা নিয়ম ইতিপূর্বে বৈজ্ঞানিকভাবে সত্য বলে প্রতিষ্ঠিত এবং গৃহীত হয়েছে সেই সমস্ত বিষয়েই শান্ত প্রকল্পের সাথে সঙ্গতিপূর্ণ। সেসব নিয়ম বা সত্যের সাথে সঙ্গতিপূর্ণ হতে হবে। যদি প্রণীত প্রকল্প পূর্বে প্রতিষ্ঠিত কোনো সত্য বা নিয়মের সাথে অসঙ্গতিপূর্ণ হয়, তবে প্রকল্প অসত্য হবার সম্ভাবনাটাই বেশি থাকে। যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে, কোনো বাগানের মালিক সকালে ঘুম থেকে জেগে উঠে তার বাগান পরিদর্শনে গিয়ে তার বাগানের কোনো গাছে ফল না দেখে যদি প্রকল্প করে বসে যে সব ফল আকাশে উড়ে গেছে, সমস্ত ফলই আকাশে উড়ে গেছে, কারণ বাগানে গাছে আম নাই, তাহলে আম কোথায় গেল, সব কিসে নিয়ে গেছে, মানে আকাশে উড়ে গেছে, এমনি এমনিতে উড়ে গেছে, তাহলে সেটা কি সত্য হবে? সেই প্রকল্প কখনোই সত্য হতে পারে না বা এটা কোনো নিয়মের মধ্যে পড়ে না, তাহলে প্রকল্পটা অসত্য হবে। বরং কি হয়েছে, ফলগুলো নিচে পড়ে গেছে, এটা যদি হতো নিচে পড়ে গেছে মধ্যাকর্ষণ শক্তির কারণে, তাহলে সেটা হতো যুক্তিসঙ্গত। সুতরাং প্রকল্প সত্যের সাথে বা নিয়মের সাথে সঙ্গতিপূর্ণ হতে হবে, অসঙ্গতিপূর্ণ হলে সেটা প্রকল্প হবে না। প্রকল্পকে বাস্তব কারণ ভিত্তিক হতে হবে। যদি বলা হয় যে কোনো একজন বিখ্যাত লোককে কোনো দ্বৈত দানব নিয়ে গেছে, তাহলে সেটা হবে অবাস্তব, কারণ পৃথিবীতে দ্বৈত দানব বলে এখন আর কিছু নাই বা আগেও ছিল না হয়তো, সেটা কি হবে? অবাস্তব। কিন্তু যদি বলা হয় যে এই বিখ্যাত ব্যক্তিটা, সেটা যেই হতে পারে, সেটা যেই হতে পারে, ইভেন আমিও হতে পারি, যদি দেখো যে একদিন আমি নাই, হঠাৎ করে আমি নাই, বা আমাকে আমার ফ্যামিলি সবাই খুঁজে বেড়াচ্ছে, আমি কোথাও নাই, তাহলে কি মনে করবে? প্রকল্পটা কি ধরে নেবে আমি কোথায় গিয়েছি বা আমার কি হয়েছে? তখন ধরে নেওয়া যাবে না কখনোই যে স্যারকে মনে হয় দ্বৈত দানবে ধরে নিয়ে গিয়েছে, এটা না। হয়তো এমন হতে পারে যে আমার কোনো পূর্ব শত্রু ছিল বা পূর্ব পরিচিত সন্ত্রাসী আমাকে অ্যাটাক করে, হাইজ্যাক করে, কিডন্যাপ করে নিয়ে গেছে। এটা যদি প্রকল্প হিসেবে ধরি, তাহলে প্রকল্প সত্য হওয়ার সম্ভাবনা বেশি। এই প্রকল্পটা সত্য হওয়ার সম্ভাবনাটা বেশি, এটা বাস্তব, এটা বাস্তব ঘটনা, এরকম হতেই পারে। আর যদি দ্বৈত দানবের কথা বলি বা আকাশের পরী এসে আমাকে নিয়ে গেল, তাহলে সেটা হবে অবাস্তব, সেই প্রকল্প বাস্তবসম্মত হবে না। আচ্ছা, আর একটা প্রকল্প হচ্ছে আলোচ্য ঘটনাকে ব্যাখ্যা দেওয়ার জন্য প্রকল্পকে যথেষ্ট হতে হবে। যে ঘটনাকে ব্যাখ্যা করার জন্য প্রকল্প প্রণয়ন করা হয়েছে, প্রকল্পটাকে সেই ঘটনায় পুরোপুরি ব্যাখ্যা দিতে হবে, সে পুরনো ব্যাখ্যা থাকতে হবে। মানে কোনো ঘটনা যে এই ঘটনার সত্য প্রতিষ্ঠিত হয়েছে, সেই ঘটনার পিছনে পুরো ব্যাখ্যা থাকতে হবে, যেটা এর পিছনে কী কী কারণ আছে বা কী কী কার্য আছে, পুরো ব্যাখ্যা থাকতে হবে বিষয় সম্পর্কে, তাহলে সেটা প্রকল্প হিসেবে গ্রহণ করা যাবে। আচ্ছা, এরপর আসি হচ্ছে 8 নম্বরে, প্রকল্পকে যাচাইযোগ্য বা প্রমাণযোগ্য হতে হবে। প্রকল্পকে আমরা যে ঘটনা বা বিষয়ের আমরা সত্য উদ্ঘাটন করতে চাচ্ছি, কার্যকারণ উদ্ঘাটন করতে চাচ্ছি, সত্য প্রতিষ্ঠিত করতে চাচ্ছি, সেই ঘটনার অবশ্যই যাচাইযোগ্য হতে হবে অথবা বাস্তবে প্রমাণযোগ্য হতে হবে। বাস্তবে প্রমাণযোগ্য না বা যাচাই করা যায় না এমন বিষয়কে কখনোই প্রকল্প হিসেবে গ্রহণ করা যাবে না।
যেমন সুনামির কারণ নিয়ে যদি কোনো প্রকল্প করা হয় যে পৃথিবীতে দ্বন্দ্বের কারণে, দ্বন্দ্ব, সংঘাত, মারামারি, কাটাকাটি, রাহাজানি, এগুলার কারণেই এক অতিপ্রাকৃত শক্তি শাস্তিস্বরূপ বা মন ক্ষুণ্ণ হয়ে সুনামি ঘটিয়েছে, তবে সেই প্রকল্পটি কখনোই প্রমাণযোগ্য হবে না বা প্রমাণ করা যাবে না। তাহলে প্রকল্প এমন হতে হবে যে ঘটনা বা যে বিষয়ের আমরা প্রকল্প গ্রহণ করছি বা অনুমান করছি সেটা অবশ্যই প্রমাণযোগ্য হতে হবে। প্রকল্পকে সামঞ্জস্যপূর্ণ ধারণায় প্রকাশ করতে হবে। বৈধ প্রকল্পকে অবশ্যই সামঞ্জস্যপূর্ণ হতে হবে। অসামঞ্জস্যপূর্ণ ধারণা নিয়ে কোনো ঘটনার কার্য ও কারণ কি করা যায় না, পরীক্ষা করা যায় না বা আবিষ্কার করা যায় না। এভাবে প্রকল্প যদি গ্রহণ করি তবে সেই প্রকল্প গ্রহণযোগ্য হবে না। অবশ্যই প্রকল্প কি হতে হবে, যে প্রকল্পটা আমরা ধরবো সেটা সামঞ্জস্য হতে হবে। উদাহরণ হিসেবে দিয়েছি, দেখো একজন ছাত্র গণিতে খুবই ভালো, সে গণিতে সব কিছুইতে ভালো, পরীক্ষার আগে সে কোনো গণিত চর্চা করেনি, অথচ সে গণিত পরীক্ষায় ভালো করেছে। এর আমরা তখন কি বললাম যে সে না পড়েও ভালো করেছে। তার মানে এর প্রকল্প হিসেবে যদি আমি বলি যে সে গণিত চর্চা না করেও সে ভালো করেছে, তবে সেটা হবে অসামঞ্জস্যপূর্ণ। সে প্রকল্পটা হবে কি, অসামঞ্জস্যপূর্ণ। সে অবশ্যই গণিত কোনো না কোনোভাবে চর্চা করেছে, সে পরীক্ষার সকালে না করলো, পরীক্ষার বিকালে না করলো, অথবা সে সারা বছর গণিত চর্চা করেছে, সে গণিতকে এমনভাবে চর্চা করেছে সে রপ্ত করে ফেলেছে। সুতরাং পরীক্ষায় যে ধরনের গণিত আসছে সে অকপটে সেগুলো আনসার দিতে পেরেছে। এর মানে এটা না যে পরীক্ষার আগের দিন সে পড়াশোনা করেনি, সে পরীক্ষার দিন সকালে পড়াশোনা করেনি, অথচ সে কি বন্ধুদের কাছে বলেছে, আয় রে বন্ধু আমি তো A+ পেয়েছি গণিতে, কিন্তু আমি তো কি করি নাই, পরীক্ষার আগের দিনও পড়ি নাই, সকালেও পড়ি নাই, দেখ আমি A+ পেয়েছি, না A+ পেয়েছি না পড়েই। এটা কিন্তু যদি তার কথা থেকে আমরা ধরে নেই যে না পড়েই তো A+ পাওয়া যায়, এই যে না পড়ে যে তো A+ পাওয়া যায়, এটা হবে অসঙ্গতিপূর্ণ বা এটা সামঞ্জস্যপূর্ণ হবে না। সামঞ্জস্যপূর্ণ কি, সে অবশ্যই গণিতে A+ পাওয়ার আগে অনেক ঘন্টা শ্রম দিয়েছে গণিতের উপরে এবং সারা বছর সে প্র্যাকটিস করেছে, এ কারণেই সে গণিতে A+ পেয়েছে। ঠিক তুমি যুক্তিবিদ্যায় A+ পাইলে, তুমি তোমার বন্ধুকে বললা যে আমি তো যুক্তিবিদ্যা পড়িই না, যুক্তিবিদ্যা কখনো আমি ক্লাসই করি নাই, স্যারদের ক্লাসই করি নাই, পড়ি নাই, অথচ আমি যুক্তিবিদ্যায় A+ পাইছি। এটা কি সামঞ্জস্যপূর্ণ হবে বলো? অবশ্যই না, কারণ তুমি যুক্তিবিদ্যায় অনেক পড়াশোনা করেছো, সেটা আগে করেছো, হয়তোবা পরীক্ষার দিন সকালে পড়োনি, কিন্তু আগে এমনভাবে পড়েছো যেটা তোমার নখদর্পণে চলে আসছে, সেটা কখনোই তোমার জ্ঞানের বাইরে যায়নি, তুমি সে সম্পর্কে তুমি ভালো আইডিয়া নিয়েছো, এই জন্য তোমার ওই বিষয়টা ভালো হয়েছে বা তুমি A+ পেয়েছো। তো এটা হচ্ছে সামঞ্জস্যপূর্ণ প্রকল্প। 10 নম্বর প্রকল্প, 10 নম্বর যে পয়েন্টটা, সেটা হচ্ছে প্রকল্প হবে প্রকৃত কারণ অনুসন্ধান ভিত্তিক। প্রকল্পের পিছনে প্রকৃত কারণ কি সেটা অনুসন্ধান ভিত্তিক, তার একটা শর্ত থাকতে হবে। যেমন প্রকল্প মূলত কোনো ঘটনার কার্যকারণ অনুসন্ধান করার প্রাথমিক আনুমানিক ধারণা। প্রকল্প আমরা জানি মূলত কোনো ঘটনার কার্য ও কারণ অনুসন্ধান করার প্রাথমিক ধারণা বা আন্দাজ। যেমন একজন ডাক্তার রোগীকে কিছু মেডিসিন দিল, কিছু ওষুধ দিল, তাতে সে ওই রোগীটি সুস্থ হয়ে গেল। এখন যদি সে মেডিসিনকে বাদ দিয়ে বা ডাক্তারের কাছে না এসে ঘরে ঘুমাতেন এবং তখন সে সুস্থ হয়ে যেতেন, তখন আমরা কারণ হিসেবে নির্ণয়ের জন্য আমরা কি করতাম, তার প্রকৃত কারণকে অনুসন্ধান করতে গিয়ে আমরা সে যে ডাক্তারের কাছে আসলো না বা বাসায় বসে ঘুমালো, এটার কারণে কি সে সুস্থ হয়েছে, এটা যদি আমরা এই কারণ যদি অনুসন্ধান করি তাহলে সেটা অবশ্যই সে প্রকল্প সত্য হবে না বা সেই সব প্রকল্পের সত্য অনুসন্ধান করা সম্ভব না। সে সুস্থ হয়েছে এই কারণে, সে ডাক্তার তাকে কি দিয়েছে, ওষুধ দিয়েছে, ওষুধগুলো সে নেওয়ার কারণে সে সুস্থ হয়েছে, আর এই প্রকল্পটা হবে বৈধ প্রকল্প। প্রকল্পের প্রমাণ, পরের পয়েন্টটা হচ্ছে প্রকল্পের প্রমাণ। প্রকল্পের প্রমাণের জন্য আমি কয়েকটা বিষয় আছে। প্রথমটা হচ্ছে প্রকল্প যাচাইকরণযোগ্য হতে হবে, আর সেই যাচাইকরণটা হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে প্রত্যক্ষ যাচাইকরণ, সেই প্রত্যক্ষ যাচাইকরণকে আবার কি করে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা নিরীক্ষণের মাধ্যমে আর একটা হচ্ছে পরীক্ষণের মাধ্যমে যাচাইকরণ।
যেমন প্রাকৃতিক পরিবেশের প্রত্যক্ষ অভিজ্ঞতার মাধ্যমে আমরা কোনো কিছুকে যাচাই বা নিরীক্ষণের মাধ্যমে যে বিষয়কে আমরা যাচাই করি সেটা হচ্ছে নিরীক্ষণের মাধ্যমে যাচাইকরণ বলা হয়। সেই বিষয়টাকে প্রত্যক্ষ অভিজ্ঞতার মাধ্যমে সরাসরি যে বিষয়কে আমরা যাচাই করি, কোনো বিষয়কে কোনো কিছু কারো কাছ থেকে না শুনে না জেনে বা কারো কথা না শুনে সরাসরি আমি প্রত্যক্ষভাবে যেটা দেখি সেটা হচ্ছে প্রত্যক্ষভাবে বা নিরীক্ষণের মাধ্যমে যাচাইকরণ। আর একটা হচ্ছে পরীক্ষণের মাধ্যমে যাচাইকরণ। যেমন পরীক্ষণের মাধ্যমে যাচাইকরণ কি, যে পরীক্ষাগারে কোনো কিছু যে যাচাই করা হয় পরীক্ষা করে, সে বিষয়টা হচ্ছে পরীক্ষণের মাধ্যমে যাচাইকরণ করা হবে। কিভাবে সেটা? যেমন যেখানে পরীক্ষাগারে আমরা বিজ্ঞানীদেরকে দেখি যে বা যারা অনুসন্ধান করে দেখি যে তারা এই মতটা দেন যে অক্সিজেনের তুলনায় বায়ুমণ্ডলের অক্সিজেনের ঘনত্ব বেশি। মানে পরীক্ষাগারে যে অক্সিজেন নিয়ে তারা ব্যাখ্যা করছে বা আলোচনা করছে সেই অক্সিজেনের তুলনায় বায়ুমণ্ডলে যে অক্সিজেন আছে সেই অক্সিজেনের ঘনত্ব বেশি বা ভারী। মানে পরীক্ষাগারে যে অক্সিজেন আছে বাইরেও অক্সিজেন আছে, মানে পরীক্ষাগারের বাইরে এই পরীক্ষাগারের তুলনায় বাইরের যে অক্সিজেন আছে সেটার ঘনত্ব বেশি। তো তারা এটা কারণ হিসেবে প্রমাণ করলেন যে বাইরের অক্সিজেনে বিভিন্ন ধরনের কণিকা আছে, ওই কণিকা মিশ্রিত থাকার কারণে ওই অক্সিজেনটা পরীক্ষাগার অক্সিজেনের তুলনায় ভারী। আচ্ছা, এরপর হচ্ছে পরোক্ষ যাচাইকরণ। পরোক্ষ যাচাইকরণকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অবরোহমূলক পরোক্ষ যাচাইকরণ, আর এটা কি অবরোহমূলক পরোক্ষ যাচাইকরণ কোনো কোনো ক্ষেত্রে প্রত্যক্ষ নিরীক্ষণ বা পরীক্ষণের সাহায্যে সম্ভব হয় না। মানে কোনো কোনো বিষয়কে আমরা সরাসরি প্রত্যক্ষ করি না। সবসময় যে কোনো বিষয়কে বাস্তব হতে হলে যেটাকে সবসময় যে আমাদের প্রত্যক্ষ করতে হবে সরাসরি, সেই বিষয়ও না। তো কোনো কোনো ক্ষেত্রে প্রত্যক্ষ নিরীক্ষণ সম্ভব হয় না। এরূপ ক্ষেত্রে আমরা অবরোহ পদ্ধতিতে কল্পিত কারণ থেকে কার্য অনুমান করে থাকি এবং বাস্তব ঘটনাগুলোর সাথে সেগুলোকে তুলনা করি এবং সেখান থেকে আমরা সত্যে কি করি, উপনীত হই। যেমন মশার কামড়কে ম্যালেরিয়া রোগের কাজ হিসেবে ধরার পর আমরা সিদ্ধান্ত অনুমান করি যে যাদের মশা কামড়িয়েছে বা তাদের ম্যালেরিয়া হয়েছে, আর যাদেরকে মশা কামড়াতে পারেনি তাদের ম্যালেরিয়া হয়নি। হ্যাঁ, এরপর হচ্ছে পরোক্ষ কারণের আর একটা পয়েন্ট হচ্ছে ঘটনা সংকলনের মাধ্যমে যাচাইকরণ। ঘটনা সংকলনের মাধ্যমে যাচাইকরণ কোনো কোনো ক্ষেত্রে কোনো প্রকল্প উপরোক্ত কোনো পদ্ধতি দ্বারা পরীক্ষানিতভাবে সমর্থন বা যাচাই করা যায় না। সেখানে আমরা কোনো ঘটনা সংকলনের সাহায্যে প্রায় প্রমাণ করার চেষ্টা করি। যদি দেখা যায় অনেক ঘটনাই প্রকল্পের সাথে খাপ খেয়ে যাচ্ছে এবং কোনো ঘটনা বিরোধী দৃষ্টান্ত গড়তে দেখা যাচ্ছে না, তাহলে সেই প্রকল্পকে আমরা সমর্থন দেই বা সেই প্রকল্পকে আমরা গ্রহণ করে থাকি। 2 নম্বর হচ্ছে প্রকল্পকে ব্যাখ্যাযোগ্য হতে হবে। আমরা যে প্রকল্পকে গ্রহণ করি না কেন তার পিছনে অবশ্যই সুনির্দিষ্ট ব্যাখ্যা থাকতে হবে। যেমন আলোর প্রকৃতি ব্যাখ্যায় বিজ্ঞানী হাইগেনের যে ব্যাখ্যা দিয়েছিলেন সেই ব্যাখ্যাটা হচ্ছে একটা যথাযোগ্য ব্যাখ্যা। আলোর প্রকৃতি নির্ণয়, আলোর প্রকৃতি নিয়ে আরও বিজ্ঞানী যারা ব্যাখ্যা দিয়েছিলেন যেমন নিউটন দিয়েছিলেন, তার তুলনায় যে হাইগেন যে আলোর প্রকৃতি নিয়ে যে ব্যাখ্যা দিয়েছে তারটা কী হয়েছে, তার ব্যাখ্যাটা যথাযোগ্য হয়েছে। কারণ তার যথাযোগ্য হওয়ার কারণে তার আলোর প্রকৃতি সম্পর্কে তার ব্যাখ্যাটা যথাযোগ্য ছিলেন। 3 নম্বর হচ্ছে প্রকল্পটিকে একমাত্র হতে হবে। মানে বিকল্প থাকা যাবে না, প্রকল্প হবে একটা, প্রকল্পের কোনো প্রতিদ্বন্দ্বী থাকতে পারবে না, প্রকল্প একটাই হবে। আমরা যাকে নিব সেটা প্রকল্প একটাই হবে। এর প্রতিদ্বন্দ্বিতা থাকলে সে প্রকল্প কখনো সত্য হতে পারবে না। প্রতিদ্বন্দ্বী প্রকল্পগুলো একটি সত্য বলে গ্রহণ করলে এখানে 2 ধরনের সংকট দেখা দেয়। একটা হচ্ছে সংকট উত্তরক দৃষ্টান্ত আর একটা হচ্ছে সংকট উত্তরক পরীক্ষণের দৃষ্টান্ত। এই 2 ধরনের সংকট দেখা দিবে। 3 নম্বরটা হচ্ছে আরোহ সমন্বয়। 4 নম্বরটা হচ্ছে আরোহ সমন্বয়। যুক্তিবিদ হিউয়েল এর মতে কোনো ঘটনা বা বিষয়কে ব্যাখ্যা করার জন্য যে প্রকল্প প্রণয়ন করা হয় সেই প্রকল্পকে বলা হয় আরোহ সমন্বয় ঘটনা। এই ধরনের যে আমরা প্রকল্প করি সেটাকে বলা হয় আরোহ সমন্বয় প্রকল্প।
আর একটা আছে ভবিষ্যৎবাণী করার ক্ষমতা। প্রকল্পকে অবশ্যই ভবিষ্যৎবাণী করার ক্ষমতা থাকতে হবে। এই প্রকল্প আলোচনা করার পরে প্রকল্প সম্পর্কে কয়েকটা বিষয় আমরা এখানে ইনফার করতে পারি, যেমন পরীক্ষামূলক সমর্থন, আর প্রকল্পের বাস্তব কারণ, প্রতিবেদক অনুকল্প থাকতে হবে, চরম দৃষ্টান্ত বা সংকট উত্তরক দৃষ্টান্ত, চরম পরীক্ষা বা সংকট উত্তরক পরীক্ষা, ব্যাখ্যামূলক প্রকল্প ও বর্ণনামূলক প্রকল্প, কাজ চালানোর প্রকল্প বা সাময়িক প্রকল্প। এখন আসি প্রকল্পের প্রয়োজনীয়তা কি। আমরা প্রকল্প কি মানে আমরা কেন প্রকল্পের আমাদের কোন কোন ক্ষেত্রে প্রয়োজন আছে, প্রকল্প আমরা কেন গ্রহণ করি। আমাদের ব্যবহারিক জীবনে প্রকল্পের ব্যবহার অপরিহার্য, যেটা আমি প্রথমেই শুরু থেকেই বলেছিলাম যে সম্মানিত ওয়াহিদা খানমের যে ঘটনাটা, এইটা সত্য উদ্ঘাটন করার জন্য প্রথমেই প্রকল্পের প্রয়োজন হয়, কোনো অনুমানের প্রয়োজন হয়, আন্দাজের প্রয়োজন হয়। এক্ষেত্রে আমাদের ব্যবহারিক জীবনে প্রকল্পের প্রয়োজনীয়তা আছে। আরোহ অনুমানের প্রকল্পের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যে আরোহ অনুমান ব্যবহার করি সেখানেও প্রকল্পের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রকল্প বৈজ্ঞানিক অনুসন্ধানের পথকে সুগম করে, মানে বৈজ্ঞানিক কোনো অনুসন্ধান বা কোনো ঘটনার বাস্তব বা সত্য প্রতিষ্ঠা করার জন্য অথবা কার্যকারণ সম্পর্ক কারণ এর পিছনে কারণ কি, কারণ উদ্ঘাটনের জন্য আমাদের প্রকল্প অপরিহার্য। এক্ষেত্রে বিজ্ঞানের অনুসন্ধানের ক্ষেত্রে এই পথটা সুগম করে দেয়। প্রকল্প নিরীক্ষণ ও পরীক্ষণের পথকে প্রশস্ত করে। কোনো নিরীক্ষণ করার জন্য বা পরীক্ষণ করার জন্য প্রথমেই প্রকল্পকে যদি গ্রহণ করে নিই, অবশ্যই প্রকল্প সেই ক্ষেত্রে ভালো ফলাফল দেবে বা সেই কোনো ঘটনার বা বিষয়ের সত্য উদ্ঘাটন করতে সে পথকে প্রশস্ত করবে। প্রকল্প অনেক ক্ষেত্রে অবরোহকে সম্ভব করে তোলে। প্রকল্প এর পরেরটা হচ্ছে প্রকল্প ব্যাখ্যাদানের প্রচেষ্টা করে, মানে প্রকল্প মানে কোনো কিছুকে বিষয় সম্পর্কে সুস্পষ্ট ব্যাখ্যা দান করে, সেই বিষয় সম্পর্কে ক্লিয়ার ধারণা দেয়। আকস্মিক কোনো দুর্ঘটনার কারণ অনুসন্ধান করতে প্রকল্পের প্রয়োজন, মানে হঠাৎ করে কোনো একটা দুর্ঘটনা ঘটলো, সেই ঘটনার পিছনে কি কারণ থাকতে পারে, হঠাৎ কোনো কারণ, সেই কারণ অনুসন্ধান করতে প্রকল্পের প্রয়োজন হয়। সুসংবদ্ধ সুশৃঙ্খল জ্ঞানের ক্ষেত্রেও প্রকল্পের প্রয়োজন হয়। কোনো জ্ঞান সুসংবদ্ধ বা সুশৃঙ্খল হওয়ার জন্য, পরিমিত জ্ঞান হওয়ার জন্য আমাদের অবশ্যই প্রকল্পের প্রয়োজনীয়তা আছে। আর এর মধ্য দিয়েই তোমাদের হয়তো খুব সংক্ষেপে প্রকল্পের পুরো চ্যাপ্টারটা আমি আলোচনা করার চেষ্টা করেছি। তোমরা হয়তো স্লাইডে বাকিগুলো দেখে নিবে, তোমরা অনেকটাই বুঝতে পেরেছো এবং হয়তো কেউ যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে হয়তো পরবর্তীতে আবার আমাকে জিজ্ঞাসা করবে, হয়তো বাই ফোনেও জিজ্ঞাসা করতে পারো। ভালো থেকো সবাই, সুস্থ থেকো আর নিরাপদে থাকো। অবশ্যই বাইরে বের হলে মাস্ক নিয়ে বের হবে। নিরাপদ থাকো সবাইকে। আসসালামু আলাইকুম।